খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির বিক্ষোভে হাতাহাতি। সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বললেন, সরে না দাঁড়ালে বাঁচার সময় পাবে না। সাম্প্রতিক আগুনের ঘটনায় নাশকতার তথ্য আছে বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক দুরভিসন্ধি, মন্তব্য হাসান মাহমুদের। কুমিল্লা সিটি নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বর্তমান কাঠামোতে সুষ্ঠু ভোট চ্যালেঞ্জের, বললেন সাবেক কমিশনাররা। পদ্মা সেতু উদ্বোধনের জন্য 25 তারিখের এসএসসি পরীক্ষা হবে 24 জুন শুক্রবার। আগামী বছর মার্চ বা এপ্রিলে পরীক্ষা নেয়ার আশা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চরম সংকটাপন্ন অবস্থায় ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের সময়োপযোজিত পদক্ষেপে প্রাণে বাঁচলেও নানা জটিল রোগে আক্রান্ত তিনি। এসব তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে তাকে বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। বলেন, এই ইস্যুতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারকে দায় নিতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তার নিঃশর্ত মুক্তিও দাবি করেন দলীয় নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে ব্লক ধরা পড়েছে 3টি। শনিবারই রিং পরানো হয় একটিতে। বিএনপি মহাসচিব জানান, এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া। সেজন্য দ্রুত তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে আবারও দাবি জানান মির্জা ফখরুল। লিভার সিরোসিস আছে, আর্থ্রাইটিস আছে, কিডনি সমস্যা আছে, হার্ট ডিজিজ আছে। এগুলোর জন্য দরকার কি উন্নত চিকিৎসা কেন্দ্র, এবং সেটা আমাদের দেশে নেই। কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সরকার কোনো দায় নেবে না, সরকারকেই দায় নিতে হবে। আজকে দেশের বেগম খালেদা জিয়ার আল্লাহ করুক যদি কোনো অঘটন ঘটে, তাহলে এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না, আমাদেরকে ক্ষমা থেকে নামিয়ে দেবে। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকার নিশ্চিত না করলে রাজনৈতিক সংকটের সমাধান হবে না। বক্তব্যের সময় কর্মীরা দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিক্রিয়া দেখান তিনি। এর আগে আরও কয়েকবার নিজেদের মধ্যে মারামারি হাতাহাতিতে লিপ্ত হন কর্মী সমর্থকরা। পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সমাবেশে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। অভিযোগ করেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। জনগণের পক্ষ থেকে আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেন, আপনি যদি আদালতকে ব্যবহার করেন, আইন বিচারকে ব্যবহার করেন, জনগণের পক্ষ থেকে এইবার পাল্টা আইন শৃঙ্খলা বাহিনী করে তোলা হবে, এবার পাল্টা বিচার ব্যবস্থা করে তোলা হবে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা। কেউ কেউ বলেন, দাবি আদায়ে রাজপথে জানান দিতে হবে নিজেদের শক্ত অবস্থান। আমরা পরিবার সমাবেশ করতে চাই না, আমরা এই সরকারের পতনের জন্য রাজপথে একদম আন্দোলনে আমরা দাবি করতে চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাদ দিয়ে আসলে 30 মিনিটও রাস্তায় আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবেন না। গণভবনের লাল দেওয়াল ভেঙে শেখ হাসিনাকে বের করে এনে বাংলার জমির উদ্ধার করতে হবে, তবেই খালেদা জিয়া মুক্তি পাবেন। গত বছরের শেষ দিকে একই দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করে বিএনপি। খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তির একদিনের মাথায় নতুন করে রাজপথে নামল দলটি। মুক্তি 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 চাই। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। গত কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা। এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তিনি কথা জানান। বলেন, যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের সেই আগুনেই পুড়তে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের দল, জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ কখনোই যায়নি। হেরে গিয়েও রাজপথে থাকে আওয়ামী লীগ, কখনো মাঠ ছাড়ে না। গত কয়েকদিন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এটা নাশকতা কি?
তদন্ত চলছে, নাশকতার কিছু কিছু তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক দুরভিসন্ধি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তিনি একথা জানান। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, পদ্মা সেতু উদ্বোধনে বিএনপি সহ সমালোচকদের আমন্ত্রণ জানানো হবে, দাওয়াত পাবে বিশ্বব্যাংক। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সিপিডি গত 10 বছর ধরে বাজেট নিয়ে নেতিবাচক কথা বলছে, কিন্তু বিশ্বব্যাংক IMF ঠিকই প্রশংসা করছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা আশা করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরত যাবেন। বিদেশ নেওয়ার যে দাবি, এটা হচ্ছে একটা রাজনৈতিক দাবি। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক দুরভিসন্ধি কিংবা অভিলাষ পূর্ণ করার যে অপচেষ্টা বিএনপি নেতাদের, এটি বেগম জিয়াকে বলির পাঠা বানানো, সেটি সঠিক নয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের আরও এক কর্মী গাউসুল আজম মারা গেছেন। এদিকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সীতাকুণ্ড ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা দাঁড়ালো 48। ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাউসুল আজম। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার দেহের 70%ই দগ্ধ ছিল। 2 দিন আগে আজমের অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়, কিন্তু শ্বাসকষ্ট দেখা দিলে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। নিহত গাউসুল আজমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দুলাল মিয়া। যারা আহত আছেন তাদের সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথম ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিস কর্মীদের একজন ছিলেন গাউসুল আজম। তার বাড়ি যশোরের মনিরামপুরে। তার 6 মাস বয়সী এক পুত্র সন্তান আছে। ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে অর্ধশতাধিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন 16 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 3টার দিকে ফোন পাইছি, 3টার সময় শুনলাম তাকে। সাপোর্টে গতকালকেও খোলা ছিল একবার 3 ঘন্টার মতন, পরে আবার অবস্থা যখন খারাপ করতেছিল তখন আবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। আর একসাথে চাকরি করছি তো নিজেরা বুঝে দিতে পারতেছি না, বুঝছেন। আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত, এবং এই ঘটনা যে ঘটছে অলরেডি আপনারা জানেন, মামলাও হয়েছে এর পিছনে, তদন্তও চলছে। তদন্ত শেষে আর একটা সুরা দেখা যাবে। কুমিল্লা সিটি এখন উৎসবের নগরী। ভোটের বাকি আর মাত্র 2 দিন। পাল্টাপাল্টি অভিযোগে চলছে প্রার্থীদের শেষ সময়ের প্রচারণা। সকাল থেকে গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। নগরীর 5 নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকা থেকে দিনের প্রচার শুরু করেন স্বতন্ত্র নিজামুদ্দিন কায়সার। দিনভর এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা চষে বেড়ান তিনি। প্রচারণায় নেমেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাকু। তিনি 11 নম্বর ওয়ার্ডের দারোগাবাড়ি এলাকা থেকে প্রচার শুরু করেন। নগরের বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন নৌকার আরফানুল হক রিফাত। দেখা করছেন রোগী আর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, দিচ্ছেন পাশে থাকার আশ্বাস। 105টি কেন্দ্রে নেওয়া হবে ভোট। সবখানেই সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও। টহলে আছে বিজিবি। এই নির্বাচন থেকে তারা লুকায় না, যারা ভোটার না তাদের প্যানিক সৃষ্টি করবো, কারণ ভোটার কেন্দ্রে যাইতে দেরি করে, শুরু করে, ভয় পায়, ভীতি হয়। বহিরাগতরা কোনো কেন্দ্রের সামনে থাকবে না, সেটা ঠেকানো গেলে ইনশাল্লাহ কুমিল্লা একটি সুষ্ঠু নির্বাচন হবে। ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তাদের নেতৃত্বে সবাই নৌকার পক্ষে মানুষের কাছে ভোট চেয়েছে। এটা কি অপরাধ? আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। ভোটের কেন্দ্রের সামনে যাইলে বলে যে আপনার ভোট হয়ে গেছে, আপনার ভোট দেওয়া লাগবে না। আমাদের ভোট আমরাই দিতে পারলে অনেক খুশি, এই আর কি আশাবাদী আছি আমরা। নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন, নতুন নির্বাচন, আশা করি ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কুমিল্লা সিটি নির্বাচনের খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, শেষ মুহূর্তে প্রার্থীদের কার কি অভিযোগ আছে, আর ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লোপা প্রার্থীদের একজনের বিরুদ্ধে আরেকজনের পাল্টাপাল্টি অভিযোগ, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, অর্থাৎ আওয়ামী লীগের একজন প্রার্থী রয়েছেন, বিএনপির মূলত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী নেই, কিন্তু সদ্যম যিনি মেয়র ছিলেন তিনি মূলত বিএনপির সমর্থক এবং বিএনপি
সহযোগিতায় এবং একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র হয়ে যিনি নির্বাচন করছেন তিনিও আছেন ঘোড়া মার্কা। প্রত্যেক প্রার্থীরই কিন্তু আওয়ামী লীগের যিনি প্রার্থী তার বিরুদ্ধে দুই প্রার্থী মিলেই এক ধরনের অভিযোগ করছেন যে তিনি সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন, সর্বোচ্চ সুযোগ পাচ্ছেন, প্রশাসনের সর্বোচ্চ সহায়তাও তিনি পাচ্ছেন। এবং একই সঙ্গে তাদের আরো একটি আশঙ্কা, সেটি হচ্ছে তাদের যারা ভোটাররা, যদিও ওই দুই প্রার্থী তাদের সবচেয়ে বড় দাবিটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি ভোটার তাদের দলের সমর্থক এবং ব্যক্তি হিসেবে তারা সবচেয়ে বেশি পরিচিত। সেই হিসেবে তারা বলছেন যে যদি তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে দেয়া হয় তাহলে বিপুল ভোটে জয়লাভ করবেন। এবং দুইজনেরই আলাদা আলাদা করে বক্তব্য রয়েছে এবং একজন আরেকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও কিন্তু তুলেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনিও কিন্তু দুর্নীতির অভিযোগ তুলেছেন সদ্য মেয়রের প্রতি, এবং বিএনপির যিনি প্রার্থী আর বহিষ্কৃত যিনি রয়েছেন, বিএনপি থেকে বহিষ্কৃত হন কায়সার যিনি আছেন, তার বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ। আর শেষ মুহূর্তের প্রচারণা বলা যায়, আগামীকালই প্রচারণাটা শেষ হচ্ছে। সেই হিসেবে এখন কিন্তু উঠান বৈঠক এবং সবগুলো জায়গায় যেগুলো এরই মধ্যে প্রার্থীরা বিভিন্ন জায়গায় গিয়েছেন সেই জায়গাগুলোতে চলছে। আর আপনি কিছুক্ষণ আগে মাইকিং দেখছিলেন, প্রতিটা অলিতে গলিতে কিন্তু এখন গানের ছলে, কবিতায় ছড়ায় বিভিন্নভাবে মাইকিং করা হচ্ছে, মাইকিং করে ভোট চাইছেন। আর ভোটারদের আগামীকাল ইভিএম যাতে তারা প্রশিক্ষণটা নিতে পারেন, ঠিকঠাক ভোট দিতে পারেন, সেই ব্যাপারে নিজ নিজ কেন্দ্রে যেতে বলেছে নির্বাচন কমিশন অর্থাৎ রিটার্নিং অফিসার কার্যালয়, যাতে তারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন কিভাবে ইভিএমে ভোট দিতে হয়। লোপা, সাফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বর্তমান কাঠামোয় সুষ্ঠু নির্বাচন করা চ্যালেঞ্জ মনে করছেন সাবেক নির্বাচন কমিশনারদের কেউ কেউ। গ্রহণযোগ্য ভোটের স্বার্থে বিদ্যমান কাঠামো পরিবর্তনের পরামর্শ বিচারপতি আব্দুর রউফ ও মাহবুব তালুকদারের। তবে সাবেক সিএসি শামসুল হুদা মনে করেন প্রয়োগ করা গেলে বিদ্যমান আইনে ভালো নির্বাচন সম্ভব। সকালে সাবেক নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে একথা বলেন তারা। আগারগাঁও নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এ সময় শামসুল হুদা বলেন, ভোটের আগে পরিবেশ ঠিক করা দরকার, মানুষকে আস্থায় আনার পরামর্শ তার। সাবেক সিসি কে এম নুরুল হুদা বলেন, ভোটের ৭৫% খরচ চলে যায় আইন শৃঙ্খলা রক্ষায়, তাই সেনা মোতায়েনের বিরোধী তিনি। বিতর্ক এড়াতে ইভিএম বাদ দেওয়ার পক্ষে কথা বলেন সাবেক সচিব আবদুল্লাহ। সহিংসতা এড়াতে ইভিএম এর পক্ষে কথা বলেন আরেক সাবেক সচিব ডক্টর মোহাম্মদ সাদিক। আলোচনা শেষে বর্তমান সিএসি বলেন, শপথ অনুযায়ী বিদ্যমান নিয়মে সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করবে বর্তমান এসি। দরকার নেই, তারা আসলে কোনো কাজে আসে না। নির্বাচনের প্রায় ৭৫% টাকা খরচ হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাজে। নির্বাচন কমিশনকে স্বাধীন সত্তায় প্রতিষ্ঠিত করা, এটা একটা বিরাট কাজ ছিল। সুষ্ঠু নির্বাচন করার জন্য ন্যাশনাল আইডি কার্ডের কোনো বিকল্প নাই। আমরা যে শপথ গ্রহণ করেছি, আমরা বর্তমানে যে আইনি কাঠামো আছে, সাংবিধানিক কাঠামো আছে, ওর মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হবে। পদ্মা সেতুর উদ্বোধনের কারণে এসএসসি ও সমমানের 25 জুনের পরীক্ষা 24 জুন শুক্রবার নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে সচিবালয়ে তিনি একথা জানান। বলেন, 19 জুন সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তিনি আরও বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত সারা দেশে কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী আরও জানান, যদি সামনে করোনা মহামারী হানা না দেয় তাহলে আগামী বছর মার্চ বা এপ্রিল মাস থেকে এসএসসি পরীক্ষা নেওয়া হতে পারে। ডাক্তার দীপু মনি আরও বলেন, এবছর মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা 22,43,254 জন। এবছর 2,21,386 জন শিক্ষার্থী কমেছে। আমরা 2023-এর বেলায় তো চেষ্টা করব আরো অনেক বেশি এগিয়ে নিয়ে আসতে, আমাদের স্বাভাবিক সময়ের যত কাছাকাছি আনা যায় সেই চেষ্টাটা আমাদের থাকবে। এই মুহূর্তেই বলতে পারছি না আমরা ফেব্রুয়ারির গোড়াতেই পারবো কিনা, তবে আমরা নিশ্চয়ই জুনে নয়, আমরা আরো অনেক আগে নিয়ে আসতে চেষ্টা করব, মার্চ এপ্রিলের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করব। প্রথমে প্রাইভেট কার ও মাইক্রোবাস ডাকাতি, পরে ছিনিয়ে নেয়া সেই গাড়িতে মহাসড়কে পুলিশ পরিচয়ের টহল, আবার তল্লাশির নামে পণ্যবাহী ট্রাক থামিয়ে করা হতো লুট। শুধু তাই নয়, মহাসড়কে বাসের যাত্রী হয়ে উঠে রাত ভর চলত ডাকাতি ও নির্যাতন। এসব কাণ্ডে সক্রিয় বেশ কয়েকটি চক্র। আন্তজেলা 2টি চক্রের 14 জনকে আটক করেছে র্যাব ও ডিবি পুলিশ। দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নিয়ে আসছিল তারা।
নাটোরের বড়াইগ্রাম এলাকার টোল প্লাজা অতিক্রম করা এই মাইক্রোটিতে ডাকাতি করে পালিয়ে যাচ্ছে ডাকাত দল। এই দলটি পরে যশোর থেকে 270 বস্তা চিনি গুঁড়া চাল সহ একটি ট্রাক ডাকাতি করে। রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দলটির 4 সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডাকাত দলটির প্রধান আসলামুল হক আসলাম পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। এই লাইনে সবাই তাকে মাস্টার বলে ডাকে। মামলা আছে 17টি। ডাকাতি করা 4টি গাড়ি সহ ডাকাতিতে ব্যবহৃত বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এরা মহাসড়কে পুলিশ পরিচয়ে তল্লাশির নামে ডাকাতিও করে। প্রথম গাড়িটাকে তারা লেদার ইউজ করে, তখন ড্রাইভাররা মনে করে যেটা বোধহয় পুলিশের লোক, তখন তারা করে কি ওইটাকে আটকায়। এটা তেলের ট্রাক, চাউলের ট্রাক, বিভিন্ন ধরনের মাছ, সবজি, তারা যেটাই পায়, ডাল চাল যাই পায় সেটা তারা আটকায়। তারা করে কি ওই ড্রাইভারকে তারা তখন বেঁধে নিয়ে তারপর এই ট্রাকটা নিয়ে যায়, এই ড্রাইভারকে বা ওদেরকে এক জায়গায় ফেলে দিয়ে তখন তারা এই মালটাও নিয়ে যায়, ট্রাকটাও নিয়ে যায়। এইগুলি নিয়ে আবার ওই ট্রাক ইউজ করে আবার আরেক জায়গায় ডাকাতি করে। গত 11 মে চট্টগ্রাম থেকে যশোরের বেনাপোলগামী হানিফ পরিবহনের যাত্রী সেজে ওঠেন ডাকাত দলের কয়েকজন সদস্য। আগে থেকে সেই বাসে ছিল চক্রের আরও কিছু সদস্য। পরে সবাই মিলে চলন্ত বাসে ডাকাতি করে। এই ডাকাত চক্রের 10 সদস্যকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলছে এভাবেই মে মাসে 3টি ডাকাতি করেছে এরা। আর গত 2 বছরে তারা ঘটিয়েছে অন্তত 15টি লুটের ঘটনা। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, জেলও খেটেছেন বেশ কয়েকবার। হীরা এবং হাসান মিলেই এই ডাকাত চক্রটি তারা পরিচালনা করে আসছিল। অধিকাংশ ক্ষেত্রেই তারা বিভিন্ন বাসে যখন ডাকাতি করত, তারা যাত্রী বেশি উঠত বাসে, এবং তারা নর্মালি 2 থেকে 3টি স্পট থেকে তারা উঠতো, তারা কখনো এক জায়গা থেকে উঠতো না। এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই দেশীয় অস্ত্রসহ তারা গাড়িতে উঠতো। দূরপাল্লার বাসে ডাকাতি রোধে বাস মালিক, শ্রমিক বা যাত্রীদের নির্ধারিত কাউন্টার ছাড়া মানুষ না ওঠানোর পরামর্শ পুলিশ ও র্যাবের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষ। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ বেশিরভাগ নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির বেশি অবনতি হয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। পানিবন্দী হয়ে পড়েছে 40টি গ্রামের প্রায় 30,000 মানুষ। 21টি বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে পাঠদান। ডুবেছে 107 হেক্টর জমির ফসল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। ডুবেছে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা সহ তিস্তা অববাহিকার চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। বেড়েছে যমুনার পানি। এখন নৌকাতে কিছু কিছু চাইনা আনছি, কাইটা আনছি, এত তো ইয়ে ডাঙ্গা নিয়ে করা খুব কষ্টকর। 1 বিঘা ক্ষেত পাট বুনছিলাম, এই পাহাড়ের বন্যার পানিতে এসে একবার গলা গলা হয়ে তলে গেছে। আরও অবনতি হয়েছে শেরপুরের প্লাবন পরিস্থিতির। বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে নদ নদীর পানি। এতে ডুবছে নতুন নতুন এলাকা। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 4টি ইউনিয়নের 25 গ্রামের মানুষ এখন পর্যন্ত পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এবার ওমর সানি জায়েদ খান দ্বন্দ্ব এলো প্রকাশ্যে। সম্প্রতি ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে ওমর সানির চর, পরে আবার জায়েদ পিস্তল বের করে গুলি করার হুমকির ঘটনা এখন চলচ্চিত্র পাড়ার সবথেকে চর্চিত খবর। এ নিয়ে সানি জায়েদ দুজনই মুখে কুলু পেটেছেন। অনাকাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে বিব্রত শিল্পী সমাজও। 2020-2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে জায়েদ খানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল মৌসুমী ওমর সানির। একটা সময় সেই দূরত্ব ঘটেও অনেকটা। একসাথে তারা কাজ করেন সোনার চর সিনেমায়। গেলবারের নির্বাচনে একই প্যানেলে নির্বাচনেও অংশ নেন। অনেকেই ভেবেছিলেন তিক্ত সম্পর্ক, বোধহয় রূপ নিয়েছে গাঢ় বন্ধুত্বে। কিন্তু খালি চোখে দেখা সেই বন্ধুত্বের মাঝে যে লুকিয়ে ছিল ক্ষোভ, তা জানা গেল সম্প্রতি। বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বিয়েতে উপস্থিত একজন জানান, মৌসুমীকে নানা সময়ে বিরক্ত করার অভিযোগ তুলে ওমর সানি চড় মেরে বসেন জায়েদ খানকে। জায়েদও পিস্তল বের করে গুলি করার হুমকি দেন সানিকে। যদিও বিভিন্ন মাধ্যমে এরই মধ্যে এ খবরকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন জায়েদ। তবে তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। চড়মারা বা পিস্তল উঁচিয়ে গুলি করার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি ডিপজলেরও। সব মিথ্যা কথা, ধরনের কোনো ঘটনাই ঘটেনি, বলছে মিথ্যা কথা বলছে। ওখানে পিস্তল নিয়ে ঢোকাই তো নিচে, পিস্তল নিয়ে ঢুকবো কিভাবে? সামনেই বসানো না, প্রতিটা মানুষ চেক করে ঢুকানো হচ্ছে না, ওই মিথ্যা কথা ভাই।
গেল ক বছর ধরেই নানা কারণে আলোচিত জায়েদ। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ নিপুণ জলঘোলা করেছেন অনেক। আগে একবার চিত্রনায়িকা পপির সাথে সম্পর্ক জড়ানো এবং পরে আবার তাকে খুনির হুমকি দেওয়ার অভিযোগও ওঠে জায়েদের বিরুদ্ধে। আমি গাড়িতে বসলাম, বসে আমার সাথে কথা বলছে, হঠাৎ করে সে আমাকে আমার কানের পাশ দিয়ে ধামধাম করে পিস্তল দিয়ে গুলি ফুটালো। শোনা যায় শাকিব খানকেও নাকি ধাওয়া দিয়েছিলেন তিনি। এবার চরকাণ্ডের পর ওমর সানীকে গুলি করার হুমকি দেওয়ার খবরও বেশ আলোচনায়। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।